এরকমই জানুয়ারি মাসের এক কনকনে শীতের রাত। জায়গাটা কেরালার আলাপ্পুজা জেলার একটা ছোট্ট গ্রাম চেরিয়ান্না থেকে আরও প্রায় 7-8 কিলোমিটার দূরে একটা শুনশান ফাঁকা জায়গা। ঘড়ির কাঁটায় তখন আনুমানিক ভোর 4টে বাজে। মানে একেবারে অন্ধকারও নয়, আবার সূর্যের আলো তখন ফোটেনি। আলো আধারি মিলে বেশ একটা অদ্ভুত পরিবেশ। আর সেই আলো আধারিকে আরও মায়াবী করে তুলেছে শীতের হিমেল কুয়াশা। মেন রাস্তা থেকে বেশ খানিকটা দূরে একটা চাষের জমির মাঝখানে হঠাৎ করে একটা বিকট আওয়াজ করে কিছু একটা ব্লাস্ট হলো। সাথে সাথে গাঢ় নীল রঙের কুয়াশার বুক চিরে বেরিয়ে এলো আগুনের কমলা রং। সেই সময় রাস্তার আশেপাশে থাকা হাতে গোনা কয়েকজন লোক এই দৃশ্য দেখে সাথে সাথে ছুটে গেল সেখানে, এবং সেখানে গিয়ে দেখলো একটা কালো রঙের অ্যাম্বাসেডর গাড়ি দাউ দাউ করে জ্বলছে। আর তার সাথে জ্বলছে গাড়ির ড্রাইভিং সিটে বসে থাকা আনুমানিক 5-7 কিংবা 5-9 ফুটের একটা লোক। এই হাইটটা বলার একটা কারণ আছে, হাইটটা অবশ্যই মনে রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট। তো লোকজন যতক্ষণে ওই গাড়ির কাছে পৌঁছেছে ততক্ষণে ভেতরে বসে থাকা লোকটার সারা গায়ে অলমোস্ট আগুন লেগে গেছে। কিন্তু KLQ 7831 লেখা নাম্বার প্লেটটা তখনও পুরোপুরি জ্বলে যায়নি। তো গাড়ির নাম্বার প্লেট আর ড্রাইভিং সিটে বসে থাকা লোকটার শারীরিক আকার আকৃতি দেখে সেখানে উপস্থিত একজন লোক বলে উঠল, আমি জানি এটা কার গাড়ি, কুরুপ, সুকুমার কুরুপ। কিন্তু কে সুকুমার কুরুপ, আর কেনই বা এইভাবে মরতে হলো তাকে? এটা কি আদৌ একটা অ্যাক্সিডেন্ট, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? নমস্কার, আমি অপূর্ব। বিশ্বাস করুন, আজকের কেসটা আপনাদের সারা জীবন মনে থাকবে, কারণ আজকের এই ভিডিওতে আমরা এমন এক চতুর অপরাধীর কথা বলবো যার একবার নয়, দুবারও নয়, খাতায় কলমে 3-3বার মৃত্যু হয়েছে। অথচ 3বার মরার পরেও 1985 থেকে আজ অবধি প্রায় 40 বছর ধরে এই অপরাধীকে খুঁজে বেড়াচ্ছে কেরালা পুলিশ। এবং শুধু কেরালা পুলিশ নয়, এই অপরাধী গোটা ভারতবর্ষের সব থেকে বেশি সময় ধরে পলাতক অপরাধী। আর শুধু তাই নয়, এই অপরাধী এতটাই চালাক, এতটাই বুদ্ধিমান যে কেসটা শুনতে শুনতে একটা সময় এমন একটা টুইস্ট আসবে যেটা হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের কেস, দ্য টুইস্টেড কেস অফ সুকুমার কুরুপ। কিন্তু ভিডিওটা শুরু করার আগে আমি সবসময়ের মতো আরও একবার মনে করিয়ে দিই, আগের ভিডিওটায় অনেকেই কমেন্ট করেছিলেন যে আগামী কয়েক মাসের মধ্যেই চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে, এবং আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই এইভাবে আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে মোটিভেট করার জন্য। আপনাদের ভালোবাসায় আমরা অলরেডি 60,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছি। এবার পালা 70,000-এর। তো আপনারা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আমরা খুব তাড়াতাড়ি 70,000-এর পরিবার হয়ে উঠব। যাই হোক, যেখানে ইন্ট্রোতে শেষ করেছিলাম সেখান থেকেই গল্পটা শুরু করছি। তো গাড়িতে আগুন জ্বলতে দেখে কিছু স্থানীয় মানুষ সাথে সাথে সেখানে ছুটে যায় এবং গাড়িটাকে চিনতে পেরে তখনই খবর দেয় পুলিশ স্টেশনে। কিন্তু পুলিশ সেখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় সকাল 5টা বেজে যায়। ততক্ষণে কালো অ্যাম্বাসেডর গাড়িটা অলমোস্ট পুড়ে ছাই হয়ে গেছে, আর গাড়ির ড্রাইভিং সিটে বসে থাকা লোকটা পরিণত হয়েছে একটা পুড়ে যাওয়া লাশে। লাশটা এমনভাবেই পুড়ে গেছে যে সেটা দেখে আর কোনোভাবেই বোঝার উপায় নেই এটা কার লাশ। এদিকে সূর্যের আলো ফোটার সাথে সাথেই আশেপাশের আরও বেশ কিছু মানুষ সেখানে জড়ো হয়ে গেছিল। তখন ডিএসপি হরিদাস সেখানে উপস্থিত কয়েকজনের সাথে কথা বলে ঘটনাটা বোঝার চেষ্টা করছিলেন। আর ঠিক সেই সময় ওই ভিড় থেকে একজন বলে উঠল, এটা কুরুপের গাড়ি, সুকুমার কুরুপ। পুলিশ সেই লোকটাকে জিজ্ঞেস করে জানতে পারে এই কালো অ্যাম্বাসেডর গাড়িটার মালিকের নাম সুকুমার কুরুপ। অ্যাক্সিডেন্টের লোকেশন থেকে প্রায় 5 কিলোমিটার দূরে একটা গ্রাম চেরিয়ান্নার বেশ নাম করা একজন NRI হচ্ছে সুকুমার কুরুপ। এই মাসখানেক আগেই নাকি আবুধাবি থেকে দেশে ফিরেছে। তো তখন পুলিশ প্রাথমিকভাবে ওই লোকটার স্টেটমেন্টের উপর ভিত্তি করেই শুরু করলো তদন্ত। খবর দেওয়া হলো সুকুমার কুরুপের বাড়িতে, এবং খবর পাওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই কুরুপের বাড়ির লোকজন এসে পৌঁছালো অ্যাক্সিডেন্টের জায়গাটায়। লাশটার হাইট আর আকার আকৃতি দেখে সুকুমারের জামাইবাবু ভাস্কর পিল্লাই লাশটিকে শনাক্ত করে এবং জানায় যে এটা সুকুমার কুরুপেরই ডেড বডি। এবার এই পর্যন্ত এই কেসটা শুনলে মনে হবে যে হ্যাঁ, এটা একটা নর্মাল অ্যাক্সিডেন্টের কেস। পুলিশেরও তাই মনে হয়েছিল যে একজন লোক রাতে গাড়ি চালিয়ে বাড়ি ফিরতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন, এবং এইভাবে একটা সাধারণ অ্যাক্সিডেন্টের কেস ভেবে পুলিশ জায়গাটাকে ক্লিন করার নির্দেশ দিয়ে সেখান থেকে চলেই যাচ্ছিল। ঠিক সেই সময় পুলিশ ওই চাষের জমিতে হলুদ রঙের কিছু একটা দেখতে পায়,
তারপর কাছে গিয়ে দেখতে পায় এটা একটা রাবারের গ্লাভস। তারপর একটু খোঁজাখুঁজি করতেই ওই চাষের জমির আশপাশ থেকেই বেরিয়ে আসে বেশ কিছু সন্দেহজনক জিনিস। একটা দেশলাই বাক্স, একজোড়া জুতো, আরেকটি হলুদ গ্লাভস এবং পেট্রোলের ছিটে পোটা। আর এই সব জিনিস দেখেই প্রথমবারের মতো সন্দেহ জাগে ডিএসপি হরিদাসের মনে। যদি এটা একটা সাধারণ অ্যাক্সিডেন্টই হয় তাহলে দেশলাই বা গ্লাভস এখানে কি করছে? আর সব থেকে অবাক করা বিষয় হচ্ছে গাড়ির দরজাটা ভেতর থেকে বন্ধ। সাধারণত যদি কেউ অ্যাক্সিডেন্ট করে বা গাড়িতে আগুন লেগে যায় তাহলে খুব স্বাভাবিকভাবে সেই ব্যক্তি বাইরে বেরিয়ে আসার চেষ্টা করবে, এবং বাইরে বেরিয়ে আসার জন্য প্রথম যে কাজটা করবে সেটা হচ্ছে গাড়ির দরজা খোলা। কিন্তু এই কেসে সেরকম কিছুই হয়নি। গাড়ির ভেতরে থাকা ব্যক্তি কোনোভাবেই গাড়ির মধ্যে থেকে বেরিয়ে আসার চেষ্টা করেনি। তাহলে কি অ্যাক্সিডেন্ট হবার আগেই ওই ব্যক্তি মারা গিয়েছিল? তখন সাথে সাথে ডাকা হলো ফরেনসিক টিম এবং লোকেশনেই শুরু হলো ময়না তদন্ত। এবার ময়না তদন্তে একটা অদ্ভুত জিনিস উঠে আসে। যদি আগুনে পুড়ে কারোর মৃত্যু হয়, তাও আবার একটা বন্ধ গাড়ির ভেতরে, তাহলে মৃত্যুর সময় নিঃশ্বাসের সাথে সেই ব্যক্তির লাংসে প্রচুর পরিমাণে ধোঁয়া পাওয়া যাওয়ার কথা। কিন্তু ওই লাশটার লাংস একদম পরিষ্কার। এর দুটোই অর্থ বেরোয়। এক, যখন ওই ব্যক্তি আগুনে পুড়ছিল তখন সে নিঃশ্বাস নেয়নি, যেটা একেবারেই অসম্ভব। আর দ্বিতীয়ত, সেই ব্যক্তি আগুন লাগার আগে থেকেই মৃত, অর্থাৎ কেউ আগে থেকেই সুকুমার কুরুপকে মেরে এই গাড়িতে ভরে আগুন জ্বালিয়ে দিয়েছে। অর্থাৎ এটা কোনো সাধারণ অ্যাক্সিডেন্ট নয়, বরং একটা প্রি প্ল্যান্ড মার্ডার। এবং কয়েক ঘন্টার মধ্যেই পুলিশের এই থিওরিটাও সত্যি প্রমাণ হলো। ময়না তদন্তে মৃত্যুর কারণ হিসেবে বলা হলো স্ট্র্যাঙ্গুলেশন, মানে গলা টিপে খুন। এবার পুলিশের সামনে তখন সব থেকে বড় প্রশ্ন ছিল দুটো। এক, এই খুনটা কে করেছে, আর দুই, এই খুনটা কেন করেছে। কিন্তু সেই সব প্রশ্নের উত্তর খুঁজে বার করার আগেই সুকুমারের বাড়ির লোক তার শেষ কাজের জন্য বডিটা ফেরত চেয়ে বসে। তাই পুলিশ বডিটা সুকুমারের বাড়ির লোককে হ্যান্ডওভার করতে এক প্রকার বাধ্য হয়। কিন্তু ডিএসপি হরিদাস সরাসরি বলে দেয় এই বডিটা যেন পুরানো না হয়, পরবর্তী ইনভেস্টিগেশনে কাজে লাগতে পারে। তারপর সুকুমারের বাড়ির লোক সমস্ত নিয়মকানুন মেনে বডিটাকে কবর দেওয়ার ব্যবস্থা করে। এদিকে ডিএসপি হরিদাসের সবার প্রথমে সন্দেহ যায় সুকুমারের জামাইবাবু ভাস্কর পিল্লাইয়ের ওপর। কারণ ডিএসপি হরিদাস এমন কিছু জিনিস লক্ষ্য করে যেটা অন্য কোনো অফিসার লক্ষ্য করেনি। কিন্তু ওই সময় তিনি ওটা কাউকে বলেননি, শুধু দুজন কনস্টেবলকে ভাস্কর পিল্লাইয়ের বাড়ির উপর নজর রাখতে বলে। কথা মতো দুজন কনস্টেবল সিভিল ড্রেসে গিয়ে পিল্লাইয়ের বাড়ির সামনে নজর রাখতে শুরু করে। আর সেখানে তারা এমন কিছু লক্ষ্য করে যেটা ডিএসপি হরিদাসের সন্দেহ আরো বাড়িয়ে দিয়েছিল। পুলিশ দেখতে পায় পিল্লাইয়ের বাড়িতে সেদিন চিকেন রান্না হয়েছে। এবার দেখুন, যে কোনো বাড়িতেই পরিবারের কেউ মারা গেলে সেদিন ওই বাড়িতে আর যাই হোক চিকেন রান্না করাটা খুবই অস্বাভাবিক একটা ব্যাপার। সেই সময় বাড়ির সবার চোখে মুখেই একটা শোকের ছায়া থাকাটাই স্বাভাবিক। কিন্তু পিল্লাইয়ের বাড়িতে খুব অদ্ভুতভাবে সবকিছুই খুব নর্মাল মনে হচ্ছিল। লোকজনদের দেখে মনে হচ্ছিল যেন কিছুই হয়নি, সবকিছু আর 5টা দিনের মতোই সাধারণ। আর এই জিনিসটাতেই একটু খটকা লাগে পুলিশের। তাই পরের দিন সকালে পুলিশ স্টেশনে ডাকা হয় ভাস্কর পিল্লাইকে। এবার পিল্লাই সেদিন একটা নতুন ফুল হাতা শার্ট আর একটা নতুন ধুতি পরে উপস্থিত হয় পুলিশ স্টেশনে। এবার এটা যে সময়কার কথা বলছি, সেই সময় কোনো মানুষ ফুল হাতার শার্ট তখনই পরতো যখন কোনো অনুষ্ঠান বা স্পেশাল কিছু হতো। এমনি এমনি তখন কেউ এরকম টিপটপ সেজে গুজে বাইরে বেরোতো না, তাও আবার পুলিশ স্টেশনে। এবার ডিএসপি হরিদাস পিল্লাইকে জিজ্ঞেস করে, তোমার কি মনে হয় সুকুমারকে কে খুন করতে পারে? তখন এর উত্তরে পিল্লাই বলে, আবুধাবিতে থাকাকালীন সুকুমারের অনেকের সাথেই শত্রুতা হয়েছে, হয়তো তাদের মধ্যেই কেউ হত্যা করেছে। পিল্লাইয়ের এই কথাটা খুব একটা বিশ্বাস হয় না হরিদাসের, কারণ যদি সত্যিই আবুধাবির কারোর সুকুমারকে হত্যা করার হতো তাহলে সে তার দেশে ফেরার অপেক্ষা করতো না, সে হয়তো সেখানেই সুকুমারকে মেরে ফেলতে পারত। তাই ডিএসপি হরিদাস আরো চাপ দিয়ে জিজ্ঞেস করলেন ভাস্কর পিল্লাইকে। এই কথাবার্তা চলতে চলতে ডিএসপি হরিদাস লক্ষ্য করেন পিল্লাই বারবার তার বাঁ হাতটা লুকানোর চেষ্টা করছে। তখন ডিএসপি পিল্লাইকে শার্টের হাতাটা উপরে তুলতে বলে, কিন্তু পিল্লাই কিছুতেই হাতাটা উপরে তুলতে চাইছিল না। তারপর জোর করে যখন হাতাটা উপরে তুলে দেখা হলো, তখন দেখা যাচ্ছে পিল্লাইয়ের বাঁ হাতের নিচের অংশটা কিছুটা পুড়ে গেছে। তারপর ডিএসপি যখন তাকে এই জ্বলে যাওয়ার কারণ জিজ্ঞেস করে, তখন পিল্লাই বলে কদিন আগে আগুন পোহাতে গিয়ে নাকি জ্বলন্ত কয়লায় হাত লেগে গেছে তার। পুলিশ পিল্লাইয়ের এই কথাটাও বিশ্বাস করেনি, কারণ পুলিশ স্পষ্ট দেখতে পাচ্ছে ক্ষতটা একদম তাজা, এই ক্ষত কয়েকদিন পুরনো হতেই পারে না। এরপর পুলিশ জোর করে পিল্লাইয়ের সারা শরীর চেক করে এবং দেখে তার পায়ে এবং মুখেরও কিছুটা অংশ জ্বলে গেছে।
এর জবাবেও পিল্লাই সেম কথাই বলে, আগুনে পা সেঁকতে গিয়ে লেগে গেছে। কিন্তু ডিএসপি হরিদাস পিল্লাইয়ের মুখে এই উত্তর শুনে রেগে গেলেন এবং শুরু করলেন 3rd ডিগ্রি। এবার পুলিশের 3rd ডিগ্রি খাওয়ার পর পিল্লাই স্বীকার করে তার অপরাধের কথা। পিল্লাই জানায় সে অনেক দিন আগে সুকুমার কুরুপের সাথে একবার আবুধাবিতে কাজ করতে গিয়েছিল এবং সেখানে বেশ কয়েক মাস তাকে কাজ করানোর পর সুকুমার তাকে তার প্রাপ্য টাকাটা না দিয়েই ফেরত পাঠিয়ে দিয়েছে। তাই সুকুমার দেশে ফেরার পর যখন পিল্লাই তার কাছে টাকা চাইতে যায় তখন সুকুমার সেই টাকা দিতে অস্বীকার করে, আর সেই কারণেই সে সুকুমারকে মেরে ওরই গাড়িতে ভরে ওকে আগুন জ্বালিয়ে দিয়েছে, যাতে সবাই এটাকে অ্যাক্সিডেন্ট ভাবে। এবার পুলিশের কাছে 2 2 4 হয়ে সবকিছু মিলে যাচ্ছিল। আর ক্রাইমের দুনিয়ায় যখন খুব সহজেই 2 2 4 হয়ে যায় তখন বুঝতে হয় এখানে নিশ্চয়ই আরো বড় কিছু লুকিয়ে আছে। ডিএসপি হরিদাস তখন ভাস্কর পিল্লাইয়ের বাড়িতে তল্লাশি করতে যায় এবং সেখানে গিয়ে আরো কিছু অদ্ভুত বিষয় লক্ষ্য করে পুলিশ। পিল্লাইয়ের বাড়িতে ডিএসপি হরিদাস দেখে একটা সাদা অ্যাম্বাসেডর গাড়ি সেখানে দাঁড় করানো। পুলিশ জিজ্ঞেস করে জানতে পারে ওই গাড়িটাও সুকুমারেরই গাড়ি। তখন পুলিশের মনে একটা খটকা লাগে, বাড়িতে একটা নতুন গাড়ি থাকা সত্ত্বেও সুকুমার আবার কেন একটা গাড়ি কিনতে যাবে? এই প্রশ্নটা ভেতর ভেতর বেশ ভাবাচ্ছিল ডিএসপি হরিদাসকে, বিশেষ করে যখন আশেপাশের মানুষের কাছ থেকে খোঁজ নিয়ে জানতে পারে যে সুকুমার যখনই বাইরে বেরোতো সবসময় এই সাদা গাড়িটাই ইউজ করত। তাহলে সেদিন ওই কালো গাড়িটা নিয়ে বেরোলো কেন? এছাড়াও আরও একটা প্রশ্ন অনেক আগে থেকেই ঘুরপাক খাচ্ছিল ডিএসপি হরিদাসের মনে। সেটা হলো সুকুমার এত বড় একজন বিলেত ফেরত ধনী ব্যক্তি, গোটা এলাকা যাকে তার শো অফ এবং দেখনদারির জন্যই চেনে, তার ডেড বডি থেকে কোনো দামি জুয়েলারি, আংটি, এমনকি একটা ঘড়িও খুঁজে পায়নি পুলিশ। যাই হোক, তো এইসব প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে পুলিশ পিল্লাইয়ের বাড়ির পেছনের দিকের বাথরুম থেকে খুঁজে পায় একগোছা আধপোড়া চুল। আর এই চুল সুকুমার কিংবা তার পরিবারের কারোর সঙ্গেই মিলছিল না। ডিএসপি হরিদাস যখন ওই চুলের গোছাটাকে পরীক্ষা নিরীক্ষা করছিলেন ঠিক এমন সময় এমন একটা ঘটনা ঘটে যেটা এই কেসটাকে একদম 180 ডিগ্রি ঘুরিয়ে দেয়। ভাস্কর পিল্লাইয়ের বাড়িতে তল্লাশি চলাকালীন পুলিশের আরেকটা টিম গিয়েছিল সুকুমার গ্রুপের ড্রাইভার পোনাপ্পামের খোঁজে। এবার পুলিশ পোনাপ্পামের বাড়ি পৌঁছেই দেখে পোনাপ্পাম বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য জিনিসপত্র গোছাচ্ছে। আর একটু দেরি হলেই হয়তো এই কেসটাকেও একটা সাধারণ খুনের কেস ভেবে ভাস্কর পিল্লাইকেই কোর্টে চালান করে দিত পুলিশ। কিন্তু সেটা আর হলো না। পোনাপ্পামকে পাকড়াও করার পর সে যা জানায় সেটা শোনার জন্য প্রস্তুত ছিল না কেউই। পোনাপ্পাম জানায় কুরুপ বেঁচে আছে। আগে হ্যাঁ, পোনাপ্পামের স্টেটমেন্ট অনুযায়ী সেদিন রাতে সে এবং সুকুমার কুরুপ একসাথে মদ খেয়ে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিল। আর তখন তাদের গাড়ির সামনে একটা লোক চলে আসে এবং গাড়ির ধাক্কায় তৎক্ষণাৎ মৃত্যু হয়। তাই সুকুমার এবং পোনাপ্পাম লোকটাকে গাড়িতে তুলে গাড়িটাকে ধান খেতে নিয়ে গিয়ে সেটাতে আগুন জ্বালিয়ে দেয়। এবার এই স্টেটমেন্টটা পাওয়ার পরে এই গোটা কেসটা একদম ঘেটে যায় পুলিশের সামনে। একদিকে সুকুমারের জামাইবাবু ভাস্কর পিল্লাই বলছে সে নিজে সুকুমারকে মেরে গাড়িতে ভরে আগুন জ্বালিয়ে দিয়েছে। অন্যদিকে সুকুমারের ড্রাইভার বলছে তারা গাড়ির ধাক্কায় অন্য কাউকে মেরে ফেলেছে, তাই তাকে গাড়িতে ভরে আগুন লাগিয়ে দিয়েছে। এবার এই দুটো গল্প কখনোই একসাথে সত্যি হতে পারে না। হয় যে কোনো একটা ঘটনা সত্যি, আর নয়তো দুটোই মিথ্যে। তবে একটা নতুন জিনিস পুলিশ জানতে পারে, সেটা হচ্ছে সুকুমার বেঁচে আছে। তারপর পোনাপ্পামকে জিজ্ঞেস করে জানতে পারে সুকুমার এখন চেরিয়ান্না থেকে প্রায় 70 কিলোমিটার দূরে আয়াঙ্কারা নামে একটা লজে আছে। এবং এই খবরটা শোনা মাত্রই তাড়াতাড়ি পুলিশ ছুটে যায় সেই লজে। কিন্তু দুর্ভাগ্যবশত পুলিশ পৌঁছানোর কিছুক্ষণ আগেই সুকুমার সেখান থেকে বেরিয়ে গেছে। এটাই প্রথম এবং হয়তো এটাই শেষবার যখন পুলিশের একদম হাতের কাছে এসেও বেরিয়ে গেল সুকুমার কুরুপ। তবে পুলিশ সুকুমারকে না পেলেও এটা শিওর হয়ে গেল যে সুকুমার এখনো বেঁচে আছে, অর্থাৎ গাড়িতে যে বডিটা পাওয়া গেছে সেটা সুকুমারের নয়। তাহলে এবার সব থেকে বড় প্রশ্ন হচ্ছে বডিটা কার? আর ভাস্কর পিল্লাই কেন এই বডিটাকে সুকুমারের বডি বলে প্রমাণ করতে চেয়েছিল? এই প্রশ্নের উত্তর জানতে হলে ফিরে যেতে হবে সুকুমারের অতীতে। এবং অতীতে গিয়ে ডিএসপি হরিদাস জানতে পারে সুকুমারের আসল নাম সুকুমার কুরুপ নয়। 1946 সালে কেরালার চেরিয়ান্নাতে জন্মগ্রহণ করে গোপীকৃষ্ণ কুরুপ। গোপীকৃষ্ণর পরিবারের অলমোস্ট সবাই কোনো না কোনো সরকারি সংস্থায় কাজ করে, তাই বাড়ির সবাই চেয়েছিল ছেলেও বড় হয়ে কোনো না কোনো সরকারি চাকরিতেই ঢুকবে। কিন্তু গোপীকৃষ্ণ ছোটবেলা থেকেই পড়াশোনায় সেরকম একটা ভালো ছিল না।
তাই কোনো রকমে 12 স্ট্যান্ডার্ড পাশ করার পর সে নিজেই পড়াশোনা ছেড়ে দেয়। তারপর পরিবারের ক্ষমতা খাটিয়ে যোগ দেয় ইন্ডিয়ান এয়ার ফোর্সে। কিন্তু বেশ কয়েক মাস সেখানে ট্রেনিং করার পর আবার হঠাৎ করে ফিরে আসে গোপীকৃষ্ণ, এবং ফিরে এসে আর যায় না। তাই এয়ারফোর্সের তরফ থেকে গোপীকৃষ্ণ কুরুপকে পলাতক ঘোষণা করা হয়। তার বিরুদ্ধে একটা চার্জশিট বানিয়ে এয়ারফোর্সের একটা কমিটি তদন্ত শুরু করে। আর এই খবরটা যখন কুরুপের কাছে আসে তখন সে একটা ফোন দিয়ে আটে। সে লোকাল পুলিশ স্টেশনে পরিচিত একজনকে কিছু টাকা খাইয়ে নিজের নামে একটা ডেথ সার্টিফিকেট বের করে নেয় এবং এয়ারফোর্সকে জানিয়ে দেয় গোপীকৃষ্ণ কুরুপ মারা গেছে। এবার এয়ারফোর্স ডেথ সার্টিফিকেট হাতে পেয়ে গোপীকৃষ্ণকে মৃত ঘোষণা করে তদন্ত বন্ধ করে দেয়। এবার গোপীকৃষ্ণ মারা যাওয়ার পর ওর নাম হয় সুকুমার কুরুপ, এবং এটাই প্রথমবার যখন কুরুপ সরকারি নথি অনুযায়ী প্রথমবারের মতো মারা গিয়েছিল। এরপর সুকুমার নাম নিয়ে নিজের নতুন জীবন শুরু করে কুরুপ। কয়েক বছর পর সুকুমার ওর মাসির বাড়ির এক কাজের মেয়ে সরসাম্মাকে বিয়ে করে। সুকুমারের বাড়ির লোকের যদিও এই বিয়েতে মত ছিল না, কিন্তু সুকুমার নিজের সংসার নিয়ে বেশ ভালোই ছিল। এরপর গালফের একটা বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করার জন্য সরসাম্মাকে নিয়ে আবুধাবি চলে যায় সুকুমার, এবং আবুধাবি গিয়ে বেশ ফুলে ফেপে ওঠে সুকুমার ও তার পরিবার। সরসাম্মা আর কুরুপ দুজনেই সেখানে কাজ শুরু করে। বলা হয় সেখানে দুজন মিলে কাজ করে মাসে প্রায় 50,000 টাকা ইনকাম করতো সেই সময়ের 50,000 টাকার ভ্যালু আশা করি বুঝতেই পারছেন। এর মধ্যে এক সন্তানও হয়েছে সুকুমারের। তো সব মিলে আবুধাবিতে বেশ ভালোই কাটছিল দুজনের। তারপর হঠাৎ করে কি হলো, 1983-এর দিকে সরসাম্মাকে আবুধাবিতে রেখে সে একা একা দেশে ফিরে আসে, এবং দেশে ফিরে আসার মাসখানেকের মধ্যেই এই ঘটনাটা ঘটে। এবার এই ঘটনাটারও দুটো দিক আছে। একটা দিক হচ্ছে ভাস্কর পিল্লাই যেটা বলেছিল, সে সুকুমারকে মেরে গাড়িতে আগুন দিয়ে দিয়েছে, যেটা অলরেডি মিথ্যে প্রমাণ হয়েছে। আরেকটা দিক হচ্ছে কুরুপের ড্রাইভার পোনাপ্পাম যেটা বলল, মদ খেয়ে গাড়ি চালাতে গিয়ে একজনকে মেরে ফেলে, তাই প্রমাণ লুকানোর জন্য তাকে গাড়িতে ভরে আগুন জ্বালিয়ে দেয়। কিন্তু পুলিশ এই দিকটাকেও পুরোপুরি মিথ্যা প্রমাণ করলো, কারণ পুলিশ অনেক আগেই জানতে পেরেছিল যে মরেছে তার মৃত্যু হয়েছে গলা টিপে শ্বাসরোধ করার জন্য, গাড়ি চাপা পড়ার জন্য নয়। তাহলে সত্যিটা আসলে কি, সেটা তখনই বোঝা যাবে যখন পুলিশ খুঁজে বার করবে বডিটা আসলে কার। পুলিশ যখন কুরুপের ব্যাপারে খোঁজ খবর চালাচ্ছিল, তার সাথে সাথে এই বডিটা কার সেটাও খুঁজতে শুরু করে দিয়েছিল পুলিশ। আর সেটা খুঁজতে খুঁজতে পুলিশের সামনে উঠে আসে এই কেসের একটা অন্যতম গুরুত্বপূর্ণ নাম, চাকো। চাকো পেশায় একজন ফিল্ম ডিস্ট্রিবিউটার, এবং 22শে জানুয়ারি রাত থেকে সে মিসিং। তখন পুলিশ ছুটে যায় চাকোর বাড়ি, এবং সেখানে গিয়ে চাকোর বাড়ির লোকের সাথে কথা বলে জানতে পারে চাকোর স্ত্রী ওই সময় প্রেগনেন্ট। তাই প্রত্যেক দিন যে কোনো প্রকারেই সমস্ত কাজ মিটিয়ে রাতের বেলা তাকে বাড়ি ফিরে আসতেই হতো। কিন্তু 22শে জানুয়ারির পর সে আর ফেরেনি। এবার পুলিশ এক প্রকার শিওর হয়ে যায় যে ওই ডেটটা চাকরি ডেট, কিন্তু তাও শনাক্ত করার জন্য আবার কবর থেকে তুলে আনা হয় পুড়ে যাওয়া ডেটটা। তারপর একটা স্পেশাল বৈজ্ঞানিক পদ্ধতিতে বডির অবশিষ্ট হাড় এবং কঙ্কালের অ্যানালিসিস করে জানা যায় ওটা চাকরি বডি। ফরেন্সিক ডিপার্টমেন্টের একজন স্পেশালিস্ট একটা পায়ের হাড় নিয়ে, যেখানে মাংসপেশি থাকার জায়গা সেখানে মাটি দিয়ে একটা পা বানিয়েছিলেন, এবং খুব অদ্ভুতভাবে ওই পাটা ওই চাষের জমিতে পাওয়া যে জুতো জোড়া ছিল সেই জুতো জোড়ায় একদম ফিট হয়ে যায়। আর তখনই চাকর বাড়ির লোকজনও কনফার্ম করে ওটা চাকরই জুতো। কিন্তু ডিএসপি হরিদাসের মাথায় তখন অন্য প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, দূর দূরান্ত অব্দি খুঁজেও চাকো এবং কুরুপের মধ্যে বা ভাস্কর পিল্লাইয়ের মধ্যে কোনো কানেকশন খুঁজে পায়নি পুলিশ। তাহলে হঠাৎ করে চাকোকে কেন খুন করতে যাবে ওরা? আর দ্বিতীয়ত, চাকর বডিটা কবর থেকে বের করে আবার যখন পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছিল, তখন ডিএসপি হরিদাস লক্ষ্য করে চাকর শারীরিক গঠন, হাইট সবকিছু খুব অদ্ভুতভাবে সুকুমারের সাথে মিলে যাচ্ছে। আর তৃতীয়ত, সুকুমার কুরুপ এখন কোথায়? এইসব প্রশ্নের উত্তর দিতে পারত কেবল দুজন, পুলিশ কাস্টাডিতে থাকা ভাস্কর পিল্লাই এবং পুনাপ্পাম। তাই আবার শুরু হলো ইন্টারোগেশন, কিন্তু এই দুজন কিছুতেই মুখ খুলল না। আর তখনই পুলিশের সামনে রাজসাক্ষী হয়ে উঠে আসে চিন্নাক্কাল সাহু। চিন্নাক্কাল জানায় সেও পিল্লাই এবং পুনাপ্পামের মতোই একদম গোড়া থেকে এই কেসের সাথে যুক্ত, তাই সে রাজসাক্ষী হতে চায়। এবং তারপর চিনাক্কালের মুখে পুরো ঘটনাটা শুনে রীতিমতো তাজ্জব হয়ে গেল গোটা পুলিশ ডিপার্টমেন্ট। চিনাক্কাল জানায় সে সুকুমারের সাথে একই কোম্পানিতে আবুধাবিতে কাজ করত,
আর তার কথায় সুকুমারের একটা বাজে অভ্যাস ছিল। সে 2 হাতে টাকা খরচ করত। নিয়মিত বারে যাওয়া, বন্ধুদের নিয়ে মদ খাওয়া, জুয়া খেলা, বিলাসবহুল শৌখিন জিনিসপত্র কেনা, এগুলো ছিল কুরুপের নেশা। তাই সুকুমার কুরুপ যা ইনকাম করত তার পুরোটাই চলে যেত এসব বাজে খরচের পেছনে। আর শেষে এই অভ্যেসটাই কাল হয়ে দাঁড়ালো কুরুপের। 1980-র দিকে আবুধাবিতে একটা বিরাট অর্থনৈতিক মন্দা দেখা দেয়, যার ফলে সেই সময় সেখানকার ছোট বড় সব রকম কোম্পানি কর্মী ছাঁটাই করতে থাকে। সমস্ত সেক্টরেই একের পর এক চাকরি হারাতে শুরু করে লোকজন। তখন সুকুমার কুরুপও বুঝতে পারে তার চাকরিটাও আর বেশি দিন থাকবে না। এদিকে সুকুমারের কাছে সেভিংস বলতে কিছুই ছিল না। তার ইনকামের অর্ধেকটাই উড়ে গেছে বাজে খরচের পেছনে, আর বাকি অর্ধেক চেরিয়ান্নাতে নিজের জন্য একটা বিলাসবহুল বাড়ি বানাচ্ছিল সেটার পেছনে ঢেলে দিয়েছে কুরুপ। তাই এই মুহূর্তে যদি চাকরিটা চলে যায় তাহলে কুরুপ একেবারে পথে এসে বসবে। এইসব ভাবতে ভাবতেই সুকুমারের হাতে এসে পড়ে একটা খবরের কাগজ। খবরটা ছিল জার্মানিতে একটা লোক হুবহু তার মতো দেখতে একটা লোককে করে রটিয়ে দিয়েছিল যে সে নিজে গেছে, আর সেটা প্রমাণ করে নিজের লাইফ ইন্স্যুরেন্সের টাকা নিজেই আত্মসাৎ করেছে। আর এই খবরটা পড়া মাত্রই একটা বদ বুদ্ধি খেলে গেল কুরুপের মাথায়। সুকুমারের মনে পড়ে গেল যে তার নিজের নামেও সে একটা মোটা টাকার লাইফ ইন্স্যুরেন্স নিয়ে রেখেছে। ব্যাস, এরপর থেকে কুরুপ নিজেই শুরু করে নিজেকে পরিকল্পনা। সেই পরিকল্পনায় সবার আগে সামিল করে চিনাক্কাল সাহুকে। তারপর দুজনে একসাথে আবুধাবি ছেড়ে দেশে ফিরে আসে। দেশে ফিরেই সুকুমার তার প্ল্যানটা ভাস্কর পিল্লাই আর ড্রাইভার পুনাপ্পামকে বলে, এবং তারাও টাকার অঙ্কটা শুনে এই প্ল্যানে রাজি হয়ে যায়। প্ল্যানটা খুবই সিম্পল ছিল। ওদেরকে শুধু একটা ডেড বডি জোগাড় করতে হবে যাকে দেখতে অনেকটা সুকুমার কুরুপের মতো, তার হাইট ওয়েট যেন সুকুমারের সাথে মিলে যায়। তারপর সেটাকে কোনোভাবে কুরুপের বডি প্রমাণ করতে পারলেই ব্যাস, কুরুপের সমস্ত ইন্স্যুরেন্সের টাকা পেয়ে যাবে তারা। কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। প্রায় 1 মাস ধরে মর্গে মর্গে খোঁজার পরেও সুকুমারের মতো দেখতে কোনো বডি খুঁজে পেল না তারা। এমনকি মর্গে না পেয়ে তারপর কবর খুঁড়েও দেখেছিল, কিন্তু সেখানেও পেল না। এদিকে ডেড বডি না পেয়ে আরো বেশি ডেসপারেট হয়ে উঠছিল সুকুমার। তখন সুকুমার সবাইকে জানিয়ে দেয় তার মতো দেখতে কোনো ডেড বডি না পাওয়া গেলে কোনো জীবিত মানুষ খুঁজে তাকেই যেন বডি বানিয়ে দেয়। প্রথম দিকে সুকুমারের এই কথা শুনে সবাই ভয় পেয়ে গেছিল, কিন্তু টাকার অঙ্কটা মাথায় রেখে শেষ পর্যন্ত রাজি হয়ে গেল সবাই। এরপর শুরু হলো জীবিত মানুষের খোঁজ। এমন একটা মানুষ যার হাইট এবং ওয়েট হবে সুকুমারের মতো। আর এরকমই খোঁজ করতে করতে 1984 সালের 22 জানুয়ারি রাতের বেলা কুন্নুমের একটা বারে মদ খেতে যায় সুকুমার আর তার সঙ্গীরা। অনেক রাত পর্যন্ত মদ খাওয়ার পর তারা বেরোয় তাদের শিকারের সন্ধানে। বার থেকে বেরিয়েই গাড়িতে করে NH-47 এর রাস্তা নেয় তারা, এবং ওই রাস্তায় সুকুমাররা প্রায় 3 বারের মতো চক্কর কাটে, কিন্তু 3 বারেই কুরুপের সাথে মানানসই কাউকে দেখতে পায়নি তারা। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন, ওই দিন রাতেই নিজের কাজ শেষ করে বাড়ি ফেরার জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে অপেক্ষা করছিল চাকো। অনেকক্ষণ ধরে অপেক্ষা করার পরেও সেদিন কি জানি কি কারণে বাসটা আর এলো না। কিন্তু বাড়ি তো ওকে ফিরতেই হতো, বাড়িতে বউ প্রেগনেন্ট। শেষে আর কোনো উপায় না পেয়ে চাকো নিজে থেকে লিফট চেয়ে হাত দেখায় কুরুপের গাড়ির সামনে। চাকো এতক্ষণ লক্ষ্য করেনি এই গাড়িটা তার সামনে দিয়ে অন্তত 3 বার এসছে এবং গেছে। আর ওই গাড়িতে বসে থাকা কুরুপ এবং তার সঙ্গীরাও এতক্ষণ লক্ষ্য করেনি চাকোকে। কিন্তু গাড়ির সামনে এসে দাঁড়াতেই চাকোকে দেখে চমকে গেল সবাই। চাকোর শারীরিক আকার আকৃতি একদম কুরুপের মতো, তাই 1 ফোঁটাও সময় নষ্ট না করে সাথে সাথে চাকোকে গাড়িতে তুলে নেয় কুরুপ। তারপর হাইওয়ে ধরে কিছুটা পথ যাওয়ার পরেই কুরুপ চাকোকে মদ অফার করে, কিন্তু চাকো সাফ মানা করে দেয় এবং বলে আমি মদ খাই না। তাও সুকুমার তাকে বারবার জোর করতে থাকে মদ খাওয়ার জন্য, এমনকি একবার তো জোরে ধমক দিয়ে ফেলে সুকুমার। তাই কি করা উচিত বুঝতে না পেরে মদটা খেয়েই ফেলে চাকো। কিন্তু সেই মদে আগে থেকে মেশানো ছিল ইথাইল, যার ফলে কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলে চাকো। আর তারপরেই তার চেপে ধরে ভাস্কর পিল্লাই। মাত্র কয়েক মিনিটের মধ্যেই নিস্তেজ হয়ে যায় চাকো। এরপর সুকুমার গাড়ি নিয়ে সোজা চলে যায় পিল্লাইয়ের বাড়ি, এবং পিল্লাইয়ের বাড়ি গিয়ে বডিটাকে গাড়ি থেকে বের করে নিয়ে যায় বাড়ির পেছন দিকের বাথরুমে, এবং সেখানে চাকোর মুখে পেট্রোল ঢেলে চেহারাটাকে পুড়িয়ে দেয় সুকুমার, যাতে গাড়িতে আগুন দেওয়ার পর যদি পুরোপুরি নাও জ্বলে তাও যেন ওকে কেউ চিনতে না পারে। তখন চাকোর মুখটা সময়ই ওই একগোছা আধপোড়া চুল পড়ে গেছিল বাথরুমে, যেটা পুলিশ পরে পিল্লাইয়ের বাথরুম থেকে খুঁজে পেয়েছিল। যাই হোক, এরপর চাকোর সমস্ত জামা কাপড় চেঞ্জ করে সুকুমারের জামা কাপড় পরানো হয়,
এবং তারপর বডিটাকে তুলে দেওয়া হয় ওই কালো অ্যাম্বাসেডার গাড়িটায়। এরপর পুনাপ্পাম সেই গাড়িটা চালিয়ে নিয়ে যায় কুনুমেলের একটা ধান খেতে, আর তার পেছন পেছন সাদা গাড়িটা করে যায় সুকুমার, এবং সেখানে গিয়ে গাড়িতে পেট্রোল ঢেলে আগুন জ্বালানোর কাজ করে ভাস্কর পিল্লাই। কিন্তু আগুন দেওয়ার সাথে সাথে গাড়িতে একটা ছোট্ট ব্লাস্ট হয়, আর যেহেতু পিল্লাইয়ের হাতে পেট্রোল লেগেছিল তাই সাথে সাথে পিল্লাইয়ের হাতে আগুন ধরে যায়, এবং এভাবেই পিল্লাইয়ের এই হাতের কিছুটা অংশ এবং পায়ের কিছুটা অংশ জ্বলে গিয়েছিল। আর তখন ওই ব্লাস্টের কারণেই সেখান থেকে তাড়াহুড়ো করে পালাতে গিয়ে হাতের গ্লাভস, জুতো, পেট্রোলের ট্যাঙ্কি এগুলো সব এখানেই ফেলে চলে যায় চারজন। এই স্পট থেকে যাওয়ার পর সবাই যে যার বাড়িতে ফিরে যায়। ফেরে না শুধু সুকুমার। সুকুমার চলে যায় আয়াঙ্কারা লজে গা ঢাকা দিতে। কি এবার কেসটা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে আপনাদের কাছে? ঠিক এই জায়গাতে এসে পুলিশের কাছেও সবটা জলের মতো পরিষ্কার হয়ে যায়, আর তখন তাদের একমাত্র লক্ষ্য হয়ে ওঠে সুকুমার কুরুপকে খুঁজে বার করা। এবং সেদিন থেকেই শুরু হয় খোঁজ, কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায়নি সুকুমার কুরুপকে। কিছুদিন পর একবার খবর আসে সুকুমারকে মধ্যপ্রদেশে দেখা গেছে। খবর পেয়ে সাথে সাথে ছুটে যায় কেরালা পুলিশ, কিন্তু কোনো লাভ হয় না। এবারেও পুলিশের হাত থেকে বেরিয়ে যায় সুকুমার। এরপর 1985 থেকে ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে সুকুমারের থাকার খবর এসছে, কিন্তু তাদের বেশিরভাগটাই ভোগাস। কুরুপকে শেষবারের মতো ভারতে দেখা গিয়েছিল ঝাড়খণ্ডের একটা হাসপাতালে। আসলে ঝাড়খণ্ডের একটা বেসরকারি হাসপাতালে PS যোশী নামের এক রোগী ভর্তি হয়েছিল, আর ওই হাসপাতালেই কেরালার একজন নার্স কাজ করতেন। তো ওই নার্সের PS যোশীকে দেখে প্রথম দিনেই একটু সন্দেহ হয়েছিল। তারপর কয়েকদিন কথা বলার পর ওই নার্স বুঝতে পারেন যে এই ব্যক্তি কিছু একটা লুকোচ্ছে, না ঠিকভাবে নিজের পরিচয় বলছে, না কোথায় থাকে সেটা বলছে। বাড়ি কোথায় জানতে চাইলে প্রতিবারই কোনো না কোনোভাবে সেটাকে ঘুরিয়ে দিচ্ছে। এবং একদিন চিকিৎসা শেষ হওয়ার আগেই অদ্ভুতভাবে সেখান থেকে লোকটা পালিয়ে যায়। পরে পুলিশ এসে তদন্ত করে জানতে পারে এই PS যোশী নামের ব্যক্তি আর কেউ নয়, সুকুমার কুরুপ। এরপর কেরল পুলিশ ভারতের সমস্ত বড় বড় হাসপাতালে খোঁজ চালায় এই PS যোশীর নামে। যদিও তাতে কোনো লাভ হয় না, কিন্তু পুলিশ এটা জানতে পারে যে ভারতের বিভিন্ন হাসপাতালে কুরুপ এসেছিল, কারণ তার হার্টে একটা বড় রকমের সমস্যা দেখা দিয়েছে। আর তার শরীরের অবস্থা দেখে ডাক্তার জানিয়েছেন সে আর মাত্র কয়েক মাসের অতিথি। তাই পুলিশও এখানেই কুরুপের কাহিনীর একটা শেষ ধরে নিয়েছিল। কিন্তু এর ঠিক 2 বছর পর নেপাল বর্ডারে আবার দেখা যায় কুরুপকে, আর এবার কেসটা চলে যায় CBI এর হাতে। এবং তারপর থেকে সেই 1989 থেকে আজ অবধি একটার পর একটা দপ্তর বদলেছে কুরুপের ফাইল, কিন্তু কুরুপের সন্ধান দিতে পারেনি কোনো ডিপার্টমেন্টই। এমনকি এই কেসটা একসময় ইন্টারপোলের হাতে গিয়েও পড়েছিল, এবং ইন্টারপোল তাদের ইনভেস্টিগেশনে দেখে কুরুপের বাড়ির সদস্যদের বারবার একটা বিদেশি নাম্বার থেকে কল করা হয়, এবং খবর নিয়ে জানা যায় নম্বরটা সৌদি আরবের। পুলিশ সেই সময় সৌদি আরবেও ছুটে গিয়েছিল, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। পুলিশ একটার পর একটা দেশে যায়, আর কুরুপ সেখান থেকে পালিয়ে যায়। আর কুরুপের এই পালিয়ে বেড়ানো আজ 42 বছর ধরে চলছে। আজ 42 বছর ধরে পুলিশ কুরুপকে ধরা তো দূর, তার কোনো সঠিক থাকার জায়গাটাও খুঁজে বার করতে পারেনি। আজ সুকুমার কুরুপ বেঁচে থাকলে তার বয়স হবে 79 বছর। আমি জানি না কুরুপ এখনো বেঁচে আছে কিনা। যদি না থাকে তাহলে পালাতে পালাতেই তার মৃত্যু হয়েছে, আর যদি বেঁচে থাকে তাহলেও পালাতে পালাতেই ওর মৃত্যু হবে, কারণ কেরালা পুলিশ এখনো পর্যন্ত এই কেসটাকে বন্ধ করেনি। তো আপনার কি মনে হয়, কুরুপ কি আদৌ বেঁচে আছে? যাই হোক, যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দেখুন, আমার ভিডিওতে অত আহামরি এডিট নেই, অত বিশাল বিশাল সেটআপও নেই, কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের স্টোরি টেলিং এর মাধ্যমে আপনাদের একটা বেস্ট এক্সপিরিয়েন্স দেওয়ার, যাতে ভিডিও শেষ পর্যন্ত দর্শকদের মধ্যে একটা উত্তেজনা কাজ করে। এবার জানি না সেটা কতটা দিতে পারছি বা পারছি না, তো এই ব্যাপারে আপনারা একটু প্লিজ কমেন্ট করে জানাবেন যে আমাদের স্টোরি টেলিং আপনাদের কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই ভালো বলবেন, আর যদি ভালো না লাগে মুখের উপর বলবেন যে ভালো লাগছে না। মিথ্যে বলার কোনো দরকার নেই। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। যারা যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই সাবধানে থাকবেন, কারণ সুকুমার কুরুপ হয়তো এখনো বেঁচে আছে।